আমি আশিক। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রামিম, পাগল হইছিস তুই? নিজের বোনকে মানে পালিত বোনকে কেউ বিয়ে করে? বাবা, তুমি যা ইচ্ছা বলো, আমি তিন্নিকেই বিয়ে করব। কি তিন্নি করবি না আমাকে বিয়ে? তিন্নি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আর কয়েকবার প্রশ্নটা করলো, তিন্নি চুপ। তিন্নি, তুই বলবি নাকি মারবো তোকে আমি? হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো, তারপর সব চিৎকার বন্ধ। কোলাহল থেমে থমথমে শান্ত একটা পরিবেশ বিরাজমান হলো। তিন্নি চলে গেল নিজের রুমে। রামিম ঠায় দাঁড়িয়ে রইল। কামরুল সাহেব বুঝলেন ছেলে পথভ্রষ্ট হয়েছে, নইলে তিন্নিকে কিভাবে বিয়ের কথা বলে। ক্লান্ত না হওয়া পর্যন্ত মারা হলো রামিমকে। ব্যথায় শরীর ছেড়ে দিয়েছে রামিম। নাজনীন বেগম বাদে বাড়ির সবাই শক্ত। তিনিও কিছু বলছে না। বলবে কেন? হোক পালিত বোন, তবে বোন তো। বোনকে কিভাবে বিয়ের কথা বলে? দোতলা বাড়ির ওপরের তলায় পাশাপাশি রুমে থাকে রামিম তিন্নি। রামিমের বয়স যখন 2 বছর, তখন তিন্নির বাবা একটা মেয়েকে নিয়ে আসেন বাড়িতে। তিন্নি মেয়েটার বয়স তখন 1 বছর মাত্র। গ্যাসের সিলিন্ডার ফেটে বাবা মা মারা যায়। তিন্নির বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে কোনো পরিবারই এই মেয়েটাকে বোঝা বানাতে চায়নি। নাজনীন বেগমের মেয়ের খুব শখ ছিল এবং কামরুল সাহেবের বন্ধুর পরিবারে এত বড় একটা দুর্ঘটনার পর তিনি মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে নিজের বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো করে মানুষ করেছেন তিন্নিকে। আজ 23 বছর ধরে মেয়েটাকে আগলে রেখেছেন তিনি। মেয়েটা দেখতে খুবই সুন্দর হয়েছে। বিয়ের প্রস্তাব আসছে রোজই। এরই মধ্যে একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে তার। ছেলে ব্যাংকে চাকরি করে, ভালো বেতন, দেখতে শুনতেও ভালো। এতদিন আগলে বড় করে একটা ভালো ছেলের কাছে তুলে দিতে পারলেই তার শান্তি। এর মধ্যে রামিম এই কাহিনী করল। লোকে জানলে কি বলবে? কেউ কি বিয়ে করবে মেয়েটাকে? ছেলেটাকে মেরে নিজেও ঠিক নেই। আড়ালে কেঁদেছেন কয়েকবার। রামিম চুপচাপ ওপরের দিকে তাকিয়ে আছে। ওপাশের রুমটায় তিন্নি রুম। সে কি বুঝতে পারছে না তার প্রচুর কষ্ট হচ্ছে? ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে। আপাতত পরিবেশ স্তব্ধ। নিঃশব্দে কেঁদে চলেছেন নাজনীন বেগম আর কাজের মহিলাটা। এ বাড়িতে শব্দ করে কান্না করা নিষেধ। কান্নাকাটির শব্দ শুনতে ভালো লাগে না। কাজের একজন মহিলার নাম রহিমা বেগম। ওরা তাকে রহিমা কাকি নামে সম্বোধন করে। রহিমা কাকি আজ 20 বছর যাবৎ এই বাড়িতে কাজ করছেন। কাজের লোক কেউ ভাবে না, পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তিনি। পুরো পরিবার সহ এ বাড়িতেই থাকেন তারা। তার স্বামী ড্রাইভার। তাদেরও প্রেমের বিয়ে। রামিমকে দুজনেই নিজেদের ছেলে ভাবেন আর তিন্নিকে মেয়ে। রামিম ওর সময় পেলে কাকির হাতে মাখা ভাত খেয়ে আসে। নিজের হাতে খেতে ইচ্ছে করে না তার। হয় মা নয়তো কাকি, দুজনের কেউ তাকে খাইয়ে দিবে। মাঝে মাঝে তিন্নির কাছে বায়না ধরে, আজ তুই খাইয়ে দিবি, নয়তো খাবো না আমি। প্রতিদিন তো কাকির হাতেই খাস, আজ আবার আমি কেন? উত্তর দেয় তিনি। রামিম জবাব না দিয়ে খাবার টেবিল থেকে উঠে দাঁড়ায়। তিনি পিছে পিছে যায়। আয় খাইয়ে দেই। দুজনের এমন মিষ্টি ভালোবাসায় পরিবারের কেউ রাগ করে না, বরং খুশি হয়। একটা সময় কামরুল সাহেব ভাবত মেয়েটাকে কি ছেলের বউ করে রেখে দিবে। সময় বদলায়। মনের ভেতর শঙ্কা হয়, লোকে কি বলবে? নিজের মেয়ের মতো মানুষ করেছে যে। নাজনীন বেগম রামিমের পাশে বসে বাতাস করছে আর কাঁদছে। এই কান্নায় প্রাণ নেই, নিষ্প্রাণ। রামিমের ইচ্ছে হয় তিনি কি করছে সেটা জানতে। তিনি একবারও আসেনি তাকে দেখতে। ডাক্তার ওষুধ দিয়ে গেছে, খাওয়ার পর খেতে বলেছে। আজ মা বা কাকির হাতে খেতে ইচ্ছে করছে না। তিন্নির হাতে খাবে সে। পাশের রুম থেকে তিন্নি শুনল কথাটা। খাবার আনলো তিন্নি। রুমে ঢুকতে রামিম স্বস্তির নিঃশ্বাস নিল। তবে তিন্নিকে আজ অন্যরকম লাগছে। চোখ মুখ ফুলে গেছে কিছুটা। হয়তো ভালোবাসি বলেনি কেউই, তবে কি ভালোবাসা থাকতে পারে না দুজনের মাঝে? রামিম কখনো বলেনি তিন্নিও। তবে মনে চেপে রেখেছে অফুরন্ত ভালোবাসা। দুজনে জানে সত্যিটা, যে তিন্নি তার আপন বোন না। এমন কত গোধূলি গেছে। তিন্নি রামিমের রুমের পাশে যেতেই একটা শক্ত হাত হ্যাঁচকা টান মেরে তিন্নিকে শক্তভাবে আলিঙ্গন করেছে। কতবার ঠোঁটের খুব কাছে গিয়েও স্পর্শ করা হয়নি। কতবার তিন্নির গরম নিঃশ্বাস রামিমের মুখের উপর পড়েছে তার হিসেব নেই।
প্রাইভেটে পা দিয়ে পা ছোঁয়ার প্রতিযোগিতা কতবার হয়েছে তারও হিসেব নেই। এগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ থেকেছে, তবে ভালোবাসি বলা হয়নি কখনো। তিনি রুমে ঢুকে নিজের হাতে খাইয়ে দেয় রামিমকে। ইস, ছেলেটাকে কিভাবে মেরেছে! গালে লাল দাগ পড়ে গেছে। তিনি ছলছল চোখে বলে, রামিম, তোর আর আমার মাঝে অনেক শক্ত একটা দেওয়াল, সম্পর্কের দেওয়াল। তুই আমি চাইলেও এ দেয়াল ভাঙতে পারি না। পাগলামি করিস না। তুই ভালোবাসিস না আমাকে? দম বন্ধ হয়ে আসে তিন্নির। কি উত্তর দিবে সে? তিনি জবাব না দিয়ে উঠে যায়। এ প্রশ্নের উত্তর তার কাছে নেই, হয়তো আছে, সে বলবে না। বলবে কেন? সমাজে বসবাস করতে হলে সমাজের নিয়ম কানুন ও মানতে হয়। রামিমের আর ওষুধ খাওয়া হয় না। মার বেশ ভালোই পড়েছে, তার রিয়াকশন এখন দেখা যাচ্ছে। জ্বর এসে গেছে শরীরে, ব্যথার তো কথাই নেই। রহিমা কাকি এসে গরম তেল মালিশ করে দেওয়ায় কিছুটা ব্যথা কমেছে রামিমের। তিনি রুমে ঢুকে দরজা বন্ধ করেছে, আর খোলা নামগন্ধও নেই। রাতে খেতেও যায়নি সে। কামরুল সাহেব মেয়েটাকে ভীষণ পছন্দ করেন। সে নিজের হাতে প্লেটে করে ভাত আর মাছের মাথাটা নিয়ে রওনা দেয় তিন্নির রুমের দিকে। রামিমের প্রতি বাড়ির সবারই প্রচুর দুর্বলতা আছে। বাড়ির ড্রাইভার মানে রহিমা কাকির স্বামী রোস্তম মিয়া, সেও এসে কামরুল সাহেবকে বলল, আমার ছেলেটাকে মারবেন কেন? ভুল করেছে আমাকে বলতেন, এভাবে মারার কোনো দরকার ছিল? কামরুল সাহেব বেশ অবাক হন। কতটা আপন হলে বাড়ির ড্রাইভার রামিমকে নিজের ছেলে ভাবে। এ বাড়িতে রামিমকে নিয়ে মাথা কামানোর আর কেউ নেই। তবে তার মামা বাড়ির একজন আছে। মেয়েটার নাম তিথি, রামিমের মামাতো বোন। মামা বাড়ি গেলে তিথি চাইতে খুশি কেউ হয়তো হয় না। ছোটবেলায় এক রুমে ঘুমাতো মামা বাড়ি গেলে। এখন বড় হয়ে গেছে, কেমন একটা লজ্জা কাজ করে। তাই দুজন আলাদা রুমে ঘুমালেও ঘুমানোর আগ পর্যন্ত ফেভিকলের মতো পিছু লেগে থাকে তিথি। ছেলেটাকে যে তার এত ভালো লাগে তার অবশ্য কিছু কারণও আছে। কারণ ছাড়া কাউকে ভালো কেন লাগবে? রামিমের চুলগুলো তিথির ভালো লাগে, ঘন কালো আর সিল্কি চুল। এতটা সিল্কি মেয়েদেরও হয় না। রামিম মামা বাড়ি গেলে তিথির ইচ্ছে হয় ছোটবেলার মতো রামিম ওর কোলে মাথা রেখে শুয়ে থাকবে আর তিথি চুলে হাত বুলিয়ে দিবে। এ তো গেল তিথির কথা, এবার রামিমের কথা বলি। রামিম ছেলেটার সাথে তিথির গলায় গলায়। সে সবসময় ঝগড়া করতে চায় তিথির সাথে। দুজন দুজনের প্রতি দুই রকম ইচ্ছে প্রকাশ করে। তিথি যেখানে রামিমকে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বোলাতে চায়, রামিম সেখানে তিথির চুল টেনে ছিঁড়ে ফেলতে চায়। ছোটবেলায় অবশ্য এমন ছিল না, তবে বড় হওয়ার পর এই ইচ্ছেটা তীব্র হচ্ছে রামিমের। দরজায় টোকা দেন কামরুল সাহেব। সারা শব্দ না পেয়ে ডাক দেন, তিন্নিমা দরজাটা খোলো। দরজা খুলে যায়। কামরুল সাহেব রুমে ঢুকতেই তিনি বিছানায় গিয়ে বসে। দেখে বোঝা যাচ্ছে সে কেঁদেছে এতক্ষণ। কেমন একটা গ্লানি দেখা যাচ্ছে তিন্নির চোখে মুখে। শুনলাম খাওয়া দাওয়া নাকি করিসনি? হ্যাঁ বাবা, ভালো লাগছে না। মন খারাপ? না তো, মন খারাপ কেন থাকবে? আয় আমি তোকে খাইয়ে দিই। কামরুল সাহেব ভাত মেখে খাইয়ে দেয় তিন্নিকে। এ বাড়িতে কামরুল সাহেব যা বলেন তাই হয়, তবুও তিন্নিকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিয়ে যায় কামরুল সাহেব। অন্যরকম ভালো লাগা কাজ করে তার মধ্যে। দরজা খোলাই ছিল। হঠাৎ রহিমা কাকি এসে দেখে বাবা মেয়ের এই দৃশ্য। বেশ কঠিন গলায় বলে, ভাব দেখে আর বাঁচি না। ছেলেকে আত্মরা বানিয়ে রেখে মেয়েকে খাইয়ে দেওয়া হচ্ছে। কামরুল সাহেব আমলে নেন না। বলবেই তো, বলবে না কেন? একবারও তো ছেলেটাকে দেখতে যায়নি সে। ছেলেটার প্রতি কি একটুও ভালোবাসা নেই তার? রাত 2টা, গা ঘামিয়ে জ্বর ছেড়েছে রামিমের, হয়তো আবারও আসবে। শরীরের কয়েক জায়গায় বেশ ফুলে গেছে। ওটা যেন একটা ব্যথার বাক্স। অল্প ছোঁয়া লাগতে সারা শরীরে ব্যথার সাপ্লাই দিয়ে দেয়। পাশের রুমে লাইট জ্বলছে এখনো। রামিম ভাবে, তিন্নি কি ঘুমায়নি? এত রাতে জেগে কেন আছে? অন্য সময় হলে রামিম রুমে যেত, অথবা দেয়ালে লাথি দিয়ে ওর ঘুম ভাঙিয়ে বলতো, লাইট অফ করে ঘুমা। আমার রুমে আলো আসলে আমি ঘুমাতে পারি না। তিন্নির আবার বদ অভ্যেস, রামিমকে জ্বালানোর জন্য রাতে লাইট অন করেই ঘুমায়। রামিম আবার ভাবে, না, ও তো জেগে নেই, লাইট অন করেই ঘুমায় সবসময়। শুয়ে থাকতেই ইচ্ছে করছে না আর রামিমের। উঠে দাঁড়াতে খেয়াল করে শরীরে প্রচুর ব্যথা। অনড়ভাবে শুয়ে থাকার কারণে এতক্ষণ বোঝা যায়নি, তবে এখন উঠতে পুরো ব্যথাটা অনুভব করছে রামিম। হঠাৎ রামিমের মনে পড়ে জিরু বাবার কথা। রামিমের ওখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। মাজার শরীফে একটা পাগলা বাবা থাকে, তার নাম জিরু বাবা।
হাতে পায়ে গলায় প্রায় 36 কেজি ওজনের শিকল বাঁধা। এই অবস্থাতেই খায়, ঘুমায়, গোসল করে না লোকটা, তবুও সব সময় আতরের গন্ধ লেগেই থাকে গায়ে। জিরু বাবার সাথে রামিমের ভালো সম্পর্ক। মাজারে গেলেই জিরু বাবা ডাকে, কিরে বেটা, এসেছিস? আয়, একটা ডিম খা, কলা পাউরুটি খা। প্রথম প্রথম ঘেন্না লাগলেও পরে এক সময় রামিম বুঝলো লোকটার আশ্চর্য কিছু ক্ষমতা আছে। লোকটার শরীর দিয়ে কখনো দুর্গন্ধ বেরোয় না। 36 কেজি শিকল পরে আরামসে ঘুরে বেড়ায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো লোকটার কাছে গেলে মন ভালো হয়ে যায়। রামিম ভাবছে কাল একবার যাবে জিরু বাবার কাছে, হয়তো কোনো উপায় বের করে দিবে তিনি। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ, তারপর ফিসফিসিয়ে কণ্ঠে আওয়াজ আসে, রামিম, জেগে আছিস? তিন্নির গলা। এত রাতে এ রুমে কেন? রামিম দরজা খুলে দেয়। অবাক হয়ে দেখে মেয়েটা খাবার প্লেট আর পানির গ্লাস হাতে বাইরে দাঁড়িয়ে আছে। মায়া কাজ করে এই মেয়েটার ওপর, প্রচুর মায়া কাজ করে রামিমের। মুখ ফসকে রামিম বলেই ফেলে, তোকে এত সুন্দর কেন লাগছে আজকে? তিন্নি মাথা নিচু করে রুমে ঢুকে উত্তর দেয় না রামিমের প্রশ্নে। ইশারায় ডাকে, আয় বস। রামিম আস্তে হাঁটে, 2 কদম এগুলেই বিছানা। এই 2 কদমই যেন 2 কিলোমিটার পথ এমন মনে হয় রামিমের। শরীরে ভীষণ ব্যথা যে। তিনি রামিমকে বলে, বাবা তোকে খুব মেরেছে, তাই না? তুই মারিসনি? মারছি, তবে তোর ভালোর জন্যই। কি এমন ভালো হলো আমার? জানি না, তবে তুই যেটা বলেছিস সেটা সম্ভব না। হাজার হোক আমরা ভাই বোন রামিম, একটু বোঝার চেষ্টা কর। তুই চাইলেই সব সম্ভব, শুধু একবার বল। আমি নিজেই চাই না। সত্যি চাস না তুই? আয়, ভাত খেয়ে ওষুধ খাবি, ব্যথা কমবে না নইলে। রামিম উত্তর পায় না। তিন্নি খাইয়ে দেয়, রামিম খায়। আলাদা একটা স্বাদ তিন্নির হাতে। নিজ হাতে ওষুধ খাইয়ে দিয়ে রুমে ঢুকে তিন্নি। রুমে ঢুকে রীতিমতো চমকে ওঠে তিন্নি। কামরুল সাহেব বসে আছে তার রুমে। এত রাতে হঠাৎ রুমে দেখে থমকে দাঁড়ায় তিন্নি। কামরুল সাহেব হাসি মুখে প্রশ্ন করে, রামিম খেয়েছে? হ্যাঁ। মেডিসিন? হুম। আচ্ছা ঘুমা, আমি যাই তাহলে। কামরুল সাহেবের এরূপ ব্যবহারে তিন্নি অবাক না হয়ে পারে না। সে ভেবেছিল হয়তো জিজ্ঞাসাবাদ করবে, নয়তো বকবে। কিছু না করে চলে গেল যে। সকাল হয়েছে, বাড়ির সবাই আজ ঘুমে। খুব ভোরে ঘুম ভেঙেছে রোস্তম মিয়ার। এত ভোরে ঘুম কখনো ভাঙে না তার। আজ কোনো এক অদ্ভুত কারণে জেগে গেছে সে। পাশে টুনি, তার মেয়ে আর বউ। মেয়েটার দিকে তাকায় রোস্তম মিয়া। মেয়েটা একদম মায়ের মতো হয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার নাম গন্ধ নেই। রহিমার দিকে তাকিয়ে রোস্তম মিয়া ভাবে, যৌবনকালে বড় সুন্দরী ছিল মেয়েটা, এখন বয়সের ছাপ পড়ে গেছে। সৌন্দর্য কিছুটা কমেছে বটে, তবে এখনো বেশ সুন্দরী। প্রেমের শুরুটা কতই না ভালো ছিল। রোস্তম মিয়া সেদিন গাড়ি করে নিয়ে আসে নাজনীন বেগমকে, সাথে ছোটখাটো ফর্সা আর লজ্জাবতী একটা মেয়ে। রোস্তম মিয়া গাড়ির আয়নায় আর চোখে বার কয়েক দেখে রাস্তায়। মেয়েটা তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর কাজ করতে করতে কথা হয়, একসময় প্রেম। এখন আর আগের মতো এত চিন্তা ভাবনা আসে না। আগে অনেক কিছু ভাবতো, এই করবে সেই করবে। এখন অনেক দিন হয়ে গেছে, পাশাপাশি শুয়েও সেই ইচ্ছে আর করে না। তবে বউ বাচ্চা নিয়ে বেশ ভালোই আছে। মেয়েটা সারা দিন দৌড়ায়। রামিমকে খুব পছন্দ করে মেয়েটা, কাছে কাছে থাকে সব সময়। তবে রামিম অসুস্থ থাকলে কাছে যায় না। শুধু রামিম না, কেউ অসুস্থ থাকলে তার পাশে গেলে সেও নাকি অসুস্থ হয়ে যাবে, এমনটাই ভাবে সে। রামিম যখন টনি বলে ডাকে, মেয়েটা হাসতে হাসতে পালে গড়িয়ে পড়ে। পেটে হাত দিয়ে হাসে মেয়েটা। এত যে খুশি মেয়েটার, এত হাসি কোথায় রাখে? রোস্তম মিয়া বাইরে বের হয়। বাহ, খুব ভোরে উঠলে সকালটা ভালোই কাটে। রোস্তম মিয়া খালি পায়ে হাঁটে। হাঁটতে হাঁটতে চোখ পড়ে দোতলায়। রামিমের জানালায় একটা কিছু ঝুলছে। কুয়াশা কাটেনি এখনো, আবছা কিছু বোঝা যায় না। ওদিকে খুব একটা মনোযোগ দেয় না। তার এখন উদ্দেশ্য হলো পুরো বাড়ি চারপাশটা ঘুরে দেখা। রহিম মিয়া আশ্চর্যজনক জিনিস দেখেন। তিনি রুমের জানালায় ও কিছু একটা ঝুলছে, মোটার সুতার মতো কিছু একটা। চোখ ডোলে আবারও তাকায়। নাম কিছু নেই। ঘুম কাটেনি হয়তো, চোখে ভুল দেখছে সে। রোস্তম মিয়া ভাবে, দুজন যে মিলায়া দিব নাকি? না না, ছি ছি, লোকে কি বলবে? ভাই বোনের বিয়ে, কল্পনাও করা যায় না। কোথায় ভাই বোন? রক্তের সম্পর্ক আছে? পালিত বোন, তাও তো না, শুধুমাত্র বন্ধুর মেয়েকে তার ছেলের সাথে একসাথে বড় করেছেন। মানুষের মন বড় আজব জিনিস।
একই সময় কয়েক রকমের চিন্তা ভাবনা করে শেষমেশ সিদ্ধান্তহীনতায় ভোগে ভুল সিদ্ধান্ত নেয়। রামিমের ব্যথা কমেছে অনেকটাই, হাঁটতে আর এখন অসুবিধে হচ্ছে না। বাবার প্রতি কোনো রকম রাগ নেই রামিমের। ছোটবেলা থেকে বাবা বেশ গম্ভীর তার সাথে। বুদ্ধি হওয়ার পর থেকে কখনো সে দেখেনি বাবা অফিস থেকে ফিরে তাকে কোলে তুলে কপালে একটা চুমু দিয়েছেন, অথচ প্রতিদিনই তিন্নির জন্য চকলেট আনত। তিন্নি তার চকলেটের ভাগ রামিমকে দিত। প্রথম প্রথম মন খারাপ করতো রামিম, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বাবার সাথে ছেলের সম্পর্ক নাকি বন্ধুর মতো হয়। রামিম কখনো বাবার সাথে দরকারি কথা ছাড়া তেমন কিছু বলেনি। সেই বাবা মারলেও রাগ করার কিছু নেই। বাবা যে তাকে পছন্দ করে না সেটা অনেক আগেই বুঝে গেছিল রামিম। ব্রার সাথে বেলকুনিতে দাঁড়িয়ে রামিম ভাবে, এখান থেকে নিচে লাফ দিলে কেমন হয়? এত যন্ত্রণার অবসান ঘটে যেত, তাই না? দুপা পিছিয়ে আসে রামিম, চোখ বন্ধ করে 3 পা এগুলেই শূন্য। শূন্যে ভাসতে কি মজা লাগে, নাকি দম বন্ধ হয়ে আসে? হয়তো মাটিতে আছড়ে পড়ার আগ পর্যন্ত বেশ ভালোই লাগবে, তারপর যখন দেহটা মাটিতে পড়বে তাজা রক্ত ছিটকে বেরোবে শরীর থেকে। গরম রক্তে কি তখন ভালো লাগবে? না, ভালো লাগার কথা না, তখন যন্ত্রণায় মৃত্যুবরণ হবে। এসব রামিমকে দিয়ে হবে না, ভয় লাগে তার। তবে একটা জিনিস বেশ ভালোই পারে, সিগারেট। বাড়ির সবার থেকে লুকিয়ে সিগারেট খায় রোজই। রামিমের ধারণা বাড়ির কেউই জানে না সে সিগারেট খায়। এ বাড়িতে দুজন মানুষ জানে, যেটা রামিম নিজেও জানে না, তিন্নি আর কামরুল সাহেব। কামরুল সাহেব জেনেও কিছু বলেন না। মাঝে মাঝে ভাবেন কখনো ছেলেটাকে আদর স্নেহ ভালোবাসা কোনোটাই দিতে পারেনি, তবে আজ শাসন কেন করবে? অধিকার নেই তার। এ ভেবে কিছু বলে না। 2 দিন বাইরে যাওয়া হয়নি। যে ব্যথা, বাইরে কিভাবে যাবে? এখন ব্যথা কম, আজ যেতে হবে। জিরু বাবার সাথে দেখা না করে ভালো লাগছে না তার। খাবার টেবিলে কথা বলে না রামিম, চুপচাপ খায়। পাশে কামরুল সাহেব ছেলেটার দিকে তাকাবে না করেও বারবার দেখছে রামিমকে। তার মনের ভেতর কি চলছে কে জানে। তিনিও চুপচাপ। ওই ঘটনার পর থেকে নাজনীন বেগমও দরকার বাদে কোনো কথা বলেনি কামরুল সাহেবের সাথে। বাড়ির সবাই চুপচাপ, শুধু টুনি বাদে। ও দিব্যি চিল্লায়, এটা করে ওটা করে। ওর এখন ভীষণ আনন্দ। বাড়ির কেউ কিছু বলে না, কেউ শাসনও করে না, যাই ইচ্ছে করে বেড়াচ্ছে। ভালো থাকারই কথা। খাওয়া শেষ, রামিম ডাকে, এই টুনি বড়ি আমার রুমে আয় তো। না, যাব না তোমার সাথে। তোমার সাথে গেলে আমিও অসুস্থ হয়ে যাব। আমি সুস্থ হয়ে গেছি, এই দেখ হাঁটছি, কথা বলছি। সত্যি তো? হুম। আচ্ছা চলো। রামিমের পিছু পিছু টুনি রুমে যায়। বলো কি বলবে? আগে পাপ্পি দে একটা। টুনি মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। ছোট বাচ্চাদের সব অবস্থাতেই ভালো লাগে, আল্লাহ বানিয়েছেনই এমন করে। হাসি থামিয়ে টুনি বলে, চাচু তুমি বড় ফাজিল হয়েছ। তিন্নি আন্টির থেকেও পাপ্পি চাও, আমার থেকেও চাও। তিন্নির থেকে চাই সেটা তুই কিভাবে জানলি? টুনি বিজ্ঞদের মতো গম্ভীর ভাব নিয়ে বলে, আমি এবারে সব খবর রাখি। তাহলে আমার একটা কাজ করে দে। কি কাজ? দেখ তো পাশের রুমে তিন্নি আছে কিনা। আমি ও রুমে যাব না। আচ্ছা দেখতেছি। টুনি ইনোসেন্ট একটা ভাব নিয়ে হাসি মুখে তিন্নির রুমে যায়। তিন্নি রুমে নেই। ফিরে এসে বলে, রামিম বিছানার নিচে থেকে চকলেট বের করে মেয়েটার হাতে দেয়। টুনি খুশি হয়ে একটা পাপ্পি দেয় রামিমকে। টুনি চলে যায়। রামিম আবার বিছানার নিচে হাত দেয়। এক কোণে একটা প্যাকেট, 2টো সিগারেট আছে। জানালা বন্ধ করে সিগারেট ধরে রামিম। 11টা বেজে গেছে। রামিম বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে টঙের দোকানে বসেছে। ছোট মামা টেলিফোন করে জানিয়েছে সে আসবে, কিন্তু বাসায় যাবে না, তাই এখানে বসা রামিমের। তবে রামিম ভেবে রেখেছে আজ মামাকে নিয়ে জিরু বাবার কাছে যাবে। বয়স কত হলো, এখনো বিয়ে করেনি কেন? এর একটা বিহিত করতে হবে। পকেটে টেলিফোনটা আবারও বেজে ওঠে রামিমের। মামা কোথায় তুমি? কখন এসে বসে আছি। তুই একটু বাসায় আয়, আমি কাজে ব্যস্ত আছি। বিরক্ত মুখে ফোন কেটে দেয় রামিম। এখন আবার 11 মিনিট হাঁটো। তবে দেখা করাটা মনে হয় জরুরি, তাই মামা রেখেছে, যেতেই হবে। যেতে যেতে ছোট মামার বিবরণ দেই। নাম রন্টু মিয়া, দেখতে পুরাই সালমান খান, বডিটা বানিয়েছে জটিল। রামিমের মাঝে মাঝে হিংসে হয় মামাকে দেখে। শুধু নামটা যদি রন্টু মিয়া না হয়ে রন্টি ইয়ো হতো, তাহলে পুরাই আমেরিকান মনে হতো মামাকে। এই একটা নাম নিয়ে তার আক্ষেপ। আকিকা করে নাম পরিবর্তন করার পরও সবাই তাকে রন্টু মিয়া বলেই ডাকে।
রামিম ডাকে রন্টি ইয়ো ইয়ো, এজন্য বেশ পছন্দ করেন রামিমকে। রন্টু ডাকে সমস্যা নেই, তবে মিয়া কেন ডাকবে? এই মিয়া তার নিয়ে যত ঝামেলা। তিনি ভাবেন সবাই যদি রামিমের মতো রন্টি ইয়ো ইয়ো ডাকতো তবে কেমন হতো। রামিম মামা বাড়ি পৌঁছায়। সবার আগে বেরোয় তিথি। তিথি হচ্ছে রামিমের মামাতো বোন, বড় মামার মেয়ে। রামিমের দিকে তাকিয়ে আবার চোখ ভিজে ওঠে তার, ছলো ছলো চোখে তাকায়। চোখ ভিজে আসার আগেই চোখ নামিয়ে নেয় তিথি। হাত ধরে টেনে ছাদে নিয়ে যায় রামিমকে। ছাদে উঠে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তিথি। এটা রামিমের কাছে নতুন কিছু না। রামিমের সাথে কিছু খারাপ হলে সে এভাবে কাঁদবে। রামিম প্রতিবারের মতো এবারও ছাদে দরজা আটকে দেয়, যাতে কেউ এই অবস্থাতে না দেখে ফেলে। এখন বড় হয়েছে, লোকে নানান জিনিস ভাবে। কি হয়েছে, কান্না করিস কেন? তোকে মেরেছে খুব, তাই না? হ্যাঁ মেরেছে। কে কে মেরেছে? বাবা আর তিন্নি। তিন্নি কেন মারবে? জানি না। ওই জন্য তো বলেছিলি, ও নিজেই মারলো। বাদ দে তো। আচ্ছা দিলাম বাদ, তবে তুই এখন আর আমাদের বাড়িতে আসিস না কেন? তুই আসলে আমার ভালো লাগে। আচ্ছা আসবো। তোর জন্য বিরিয়ানি রান্না করেছি, আনবো? না, আগে ছোট মামার সাথে দেখা করি তারপর। আচ্ছা রুমে আসিস। আচ্ছা ছাড়, এবার আমাকে লোকে দেখে ফেললে বাজে কথা বলবে। বলুক কে, আমার কি, আমার কিছু যায় আসে না। আমার আসে। রামিম নিজেকে ছাড়িয়ে নিয়ে ছোট মামার রুমের দিকে পা বাড়ায়। রুমে নক করতে দরজা খুলে দেয় মামা। বয়সের পার্থক্য খুব একটা না, 5 বছর মাত্র। রন্টি মামাকে তাই বন্ধুর মতোই ভাবে রামিম। রুমে ঢুকতেই রন্টু মামা সিগারেট দেয় রামিমের হাতে। রামিম সিগারেট ধরিয়ে বলে, মামা কাহিনী কি বলো তো, আজ হঠাৎ সিগারেট খাচ্ছ? ভাগ্নে বড় বিপদে আছি, তোর সাহায্য দরকার। কি সাহায্য মামা? ভাগ্নে আমি বিয়ে করেছি, কিন্তু বাসায় কিভাবে জানাবো বুঝতেছি না। রামিম সিগারেট ফেলে মামার মুখের দিকে তাকায়। এখন নেশা সিগারেটে না, মামা চোখের দিকে তাকালেই নেশা লেগে যাবে রামিমের। রন্টি মামা ইয়ো ইয়ো, তুমি বিয়ে করেছো? আসতে বল শালা। সরি ভাগ্নে, বল পেইনে আছি, কি বলছিস তার ঠিক নেই। বুঝছি, চলো তোমার ব্যবস্থা করতে হবে। কোথায় যাবি? জিরু বাবার কাছে, তিনি একটা হেস্তনেস্ত করেই দিবে। রন্টু মিয়া রামিমের পিছু পিছু হাঁটে। জিরু বাবাকে ভয় লাগে তার, তারপরও যাচ্ছে। সমস্যায় থাকলে কত কিছুই না করতে হয়। রামিমের আর বিরিয়ানি খাওয়া হয় না, তবে তিথি এসে খাইয়ে দিয়ে যাবে সেটা অজানা নয় রামিমের। তিথি এত কষ্ট করে রান্না করেছে আর রামিমকে খাওয়াবে না, এটা হতেই পারে না। জিরু বাবা রামিমকে দেখে খুশি হয়, কাছে ডাকে, বাবা আয়, অনেকদিন আসিস না, তোরে খুব দেখতে ইচ্ছা করছিল কয়দিন ধরে। বাবা ক্ষুধা লাগছে। কলা পাউরুটি খাবি? খিচুড়িও আছে মাংসের। তুমি খাওনি? খাইছি, তুই আসবি আজ তাই রাখছিলাম। আমি আসবো তুমি কিভাবে জানো? বাবা তুই যে বিপদে আছিস সেটাও জানি। রামিম বিষয় নিয়ে তাকায় জিরু বাবার দিকে। লোকটা আসলেই অনেক কিছু বুঝতে পারে। পিছে চোখ জোড়া চকচক করে উঠে রন্টু মিয়ার। সেভাবে সমস্যার সমাধান তিনিই দিতে পারবেন তো? তিন্নিকে দেখতে এসেছে ছেলেপক্ষের লোকজন। তিন্নিকে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে বসানো হয়েছে, অথচ মেয়েটাকে এমনিতেই সুন্দর লাগে। খোলা চুল, কোনো মেকআপ ছাড়া তৈলাক্ত মুখেও মেয়েটাকে সুন্দর লাগে। এত কাছে থেকে রামিম মেয়েটাকে দেখেছে, কখন খারাপ লাগে তার অজানা নয়। তবে রামিমের সবসময় ভালো লাগে তিন্নিকে। রামিম বাসায় ফিরে বিকেলে। সারাদিন রন্টি মামা তাকে নিয়ে ঘুরেছে। রন্টি মামা ভীষণ খুশি, জিরু বাবা উপায় বলে দিয়েছে। রামিম নিজের কথা বলে না জিরু বাবাকে, বলে কি লাভ? সে তো জানে সম্ভব না এই দেয়াল ভাঙা। বাসার লোকজন দেখে রামিম বুঝে ফেলে তিন্নিকে দেখতে এসেছে। চুপচাপ রুমে গিয়ে দরজা আটকে দেয় রামিম। তিথি এসেছে, দরজা ধাক্কাচ্ছে রুমের। রামিম দরজা খুলে দেয়। তিথি অভিমানী কণ্ঠে বলে, তোর জন্য বিরিয়ানি রান্না করলাম, আর তুই না খেয়ে চলে আসলি? আসবি তো, আমি তোর কে? আরে রন্টু মামা নিয়ে গেছিল ঘুরতে, আমি কি করতাম? তোর কিছুই করতে হবে না, চুপচাপ বস এখানে। তিথি টিফিন বক্স থেকে বিরিয়ানি বের করে প্লেটে রাখে। রামিম মুগ্ধ চোখে দেখে মেয়েটাকে। শীত চলে যাবার সময় হয়েছে, রোদে খুব তেজ, এখনই ঘাম বের হচ্ছে। তিথি ঘেমে গেছে কিছুটা। রামিম জানালা খুলে দেয়। সুরসুর করে বাতাস ঢুকে রুমে। ঠান্ডা বাতাসে ঘাম উবে যায় তিথির। আয় তোকে খাইয়ে দি। আমি নিজের হাতে খাই? না, আমি খাইয়ে দেব। আচ্ছা, দরজা আটকে দিয়াই। না, খোলা থাকুক। তিথি হাতের আঙ্গুলে অল্প কিছুটা বিরিয়ানি তুলে রামিমকে খাইয়ে দেয়।
রামিমের ঠোঁটের স্পর্শে পুরো শরীর শিরশির করে ওঠে তিথির। ইচ্ছে হয় একটা কেস করতে। রামিম তৃপ্তি নিয়ে খায়। মেয়েটা বিরিয়ানি বেশ ভালোই রান্না করে। অল্প অল্প করে খেতে থাকে রামিম। হঠাৎ মনে পড়ে তিথি খেয়েছে। কিরে তুই খাইছিস? না। কেন? এমনিতেই। হা কর। রামিম তিথির মুখে খাবার তুলে দেয়। তিথি চোখ বন্ধ করে ফেলে। রামিম ছেলেটাকে বড্ড বেশি ভালোবাসে তিথি। আস্তে করে আঙ্গুলে কামড় দেয় তিথি। রামিম উহ করে ওঠে। তিথি হাসতে থাকে। রামিম রাগী চোখে তাকায়। তিথির হাসি দেখে রাগ পড়ে যায়। মেয়েটাকে কখনো ভালোভাবে খেয়াল করেনি রামিম। মেয়েটার গালের দুপাশে দুটো তিল। তিন্নির পিঠের দিকে আছে কিন্তু গালে নেই। ডান গালে তিল থাকলে সে নাকি সুখী থাকে সব সময়, আর বাগালে থাকলে দুঃখী। এই মেয়েটার তো দুই পাশে আছে, সুখ দুঃখ মিলিয়েই তার জীবন। সন্ধ্যের পর তিন্নি রুমে আসে। রামিম তাকায় না তিন্নির দিকে, বাইরের দিকে তাকিয়ে বলে, বস। তিন্নি বসে না, দরজা আটকে দিয়ে রামিমের কাছে আসে। বাহ, সুন্দর লাগছে তোকে। পছন্দ করেছে নিশ্চয়ই? রামিম উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে। ছেলের বয়স বেশি, আমি বাবাকে বলে দিয়েছি এই বিয়ে হবে না। বাবা মানা করে দিয়েছে তাদের। রামিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে সে ভেবেছিল তার জন্য হয়তো মানা করেছে। যাই হোক, আপাতত বিয়ে হওয়ার চান্স নেই, এতে রামিম খুশি। তিন্নির দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না রামিম। শাড়ি, চুড়ি, গোছানো চুল, মেকআপ আর ছোট্ট একটা টিপ, অন্যরকম লাগছে আজ। সাজানো গোছানো একটা মেয়ে আর তিন্নি পার্থক্য অনেক। এই মেয়েটা বউ হওয়া যোগ্য, আর তিন্নি মেয়েটা সারা জীবন পাশে থাকার। এই সাজগোছে বড় অচেনা তিন্নি। মেকআপের আড়ালে ঢেকে গেছে তিন্নি। সামনে দাঁড়িয়ে আছে চেনা অচেনা একটা মেয়ে। রামিম তিন্নির হাত ধরে। তিন্নি ঝটকা মেরে ছাড়িয়ে নেয়। রামিম এভাবে হাত ধরবি না, ভুলে যাস না আমি কে। রামিম পিছিয়ে আসে। তিন্নি মেয়েটা আলোর মতো, ধরার চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছু না। কামরুল সাহেব চিন্তিত হয়ে পড়েন। রামিম তিন্নির বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে। একবার ভাবছে দুজনের সুখের কথা, আবার সমাজের কথা। এই সমাজ একটা দেয়াল দিয়ে রেখেছে, সেটা ভাঙতে গেলে ক্ষতিপূরণ স্বরূপ মান সম্মান হারাতে হবে। রাত হয়েছে, পাশাপাশি শুয়ে আছে কামরুল সাহেব আর নাজনীন বেগম। কামরুল সাহেব এমনিতেই কম কথা বলেন, আর নাজনীন বেগমও ইদানিং কথা বলছে না খুব একটা। মোটামুটি নীরব একটা পরিবেশ। এই রুমে যে দুজন মানুষ আছে সেটা বোঝার অসম্ভব। মাঝে মাঝে কামরুল সাহেব দীর্ঘশ্বাস ফেলছেন। তিন্নি, তিথি আর রামিম তিনজন ছাদে বসে আড্ডা দিচ্ছে। তিথি বকবক করতেছে, রামিম তিন্নি কিছুটা চুপচাপ। তিথি রামিমকে ভালোবাসলেও সে চায় রামিম যার সাথেই থাকুক ভালো থাকুক, তাই তিন্নির প্রতি কোনো খারাপ কিছু কাজ করে না তার। রামিম তিন্নিকে ভালোবাসে, তার কি করার আছে? রামিম আর তিন্নির মাঝে এই কদিনে অনেক দূরত্ব বেড়েছে। আগের মতন কথা হয় না, ঝগড়া করা হয় না, রাগ অভিমানও হয় না। শীতের শেষ, হালকা বাতাস বইছে। হঠাৎ মেঘ গর্জন করে ওঠে। তিন্নি, তিথি দুজনেই জড়িয়ে ধরে রামিমকে। কয়েক মুহূর্ত পরে তিনজনের অট্টহাসির শব্দ পাওয়া যায়। তিনজনের হাসির শব্দে কামরুল সাহেব একটু স্বস্তি পান। এবারে এখনো ঘুমায়নি, জেগে আছে। কয়েকটা মানুষ জেগে আছে, তবে ভেতরটা মরে গেছে। ভেতরে পচে গন্ধ ছড়াচ্ছে, মাছি উঠছে ভো ভো করে। কয়েকটা পোকা উঠে আসছে হৃৎপিণ্ড থেকে, তবুও তারা জেগে আছে এই সমাজের নিয়মের কারণে। ছোট মামার সাথে আজ শহরে যেতে হবে রামিমের। ছোট মামিকে দেখার আর তরস হয়েছে না তার। রন্টি মামা যে সত্যি সত্যি বিয়ে করেছে সেটা মোটামুটি নিশ্চিত হলেও কিছুটা দ্বিধা কাজ করছে রামিমের। যে মামা মেয়ে দেখলে পালাতো সে বিয়ে করেছে, তা আবার প্রেমের বিয়ে, বিশ্বাস করা কিছুটা হলেও কষ্টকর। জিরু বাবা কথা অনুযায়ী আজ ছোট মামিকে বাসায় নিয়ে আসবে। সকাল থেকেই ফোন দিয়ে যাচ্ছে রন্টু মিয়া। রামিমের ফোনটা বেজেই চলেছে, রিসিভ করা নামগন্ধ নেই। রন্টু মিয়া কিছুটা চিন্তায় পড়ে গেছে। রামিম গেছে মামাতো বোন তিথির সাথে কথা বলতে, কারণ ও বাড়িতে সবাই একজনকেই খুব ভালোবাসে, সেটা হলো তিথি। বড় মামা ভীষণ রাগী, তার রাগের বহিঃপ্রকাশ একবার দেখেছিল রামিম। বড় মামি ছোট মামা দুজনকেই মেরেছিল। রামিম তিথি তখন খুব ছোট, বয়স 7 হবে। সামনে যে যাচ্ছে তাকেই ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, নয়তো মারছে। এমন অবস্থায় তিথি সামনে গিয়ে দাঁড়ায়। রামিম সেদিন প্রচুর অবাক হয়েছিল। তিথিকে দেখে বড় মামা চলে গেল। রামিম ভাবে তিথি মেয়েটার চোখে অনেক মায়া। যত রাগ থাকুক না কেন, ও চোখের দিকে তাকালে সব রাগ পানি হয়ে যায়।
সেদিনের পর থেকে রামিম তার বড় মামার আশেপাশে খুব একটা ভিড়ে না। শেষমেশ সিদ্ধান্ত হলো তিথিও সাথে যাবে। অগত্যা 3 জনেই রওনা দিল শহরের উদ্দেশ্যে। রামিমরা যে গ্রামে থাকে তা নয়, তবে শহর থেকে একটু ভেতরে। সব ধরনের সুবিধাই আছে, শুধু কোলাহল নেই, শহরের ব্যস্ততা নেই, ট্রাফিক পুলিশ নেই, না আছে গাড়ির হর্নের শব্দ। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, কোকিলের ডাক শোনা যায়, সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে, শহরের মতো গাড়ির হর্নের শব্দে না। রন্টু মিয়াকে বেশ খুশি খুশি লাগতেছে। ট্যাক্সিতে পিছে একটা সিট, সামনে 2টা। ড্রাইভারের পাশে 2 জন বসেছে, রামিম, তিথি, আর রিন্টু মিয়া পেছনে। তিথি জানালার পাশে, রামিম মাঝখানে, ও পাশে রন্টি মামা। রামিম খেয়াল করলো তিথিও বেশ হাসি খুশি আজ। একটু পর পর রামিমের দিকে চেপে বসছে আর মুচকি হাসছে। প্রেমের লক্ষণ বেশ ভালোই বুঝে রামিম, তাই এখন দূরে দূরে থাকে তিথির থেকে। ছোট মামির নাম ঝর্ণা ইসলাম। বেশ পানি পানি ভাব আছে নামটাতে। মজা করে বলে রামিম। মেয়েটা দেখতে ভালো, উচ্চতাও ভালো, তবে চুলগুলো ছোট ছোট। রামিম হাসি খুশি থাকার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। সে ভাবতেছে তিন্নি যেদিন বিয়ে হবে ও তো চলে যাবে তাকে ছেড়ে। সে কি আটকাতে পারবে ওকে? মনটা ভারী হয়ে যায় রামিমের। এবার সামনে বসেছে ড্রাইভার মশাই, বেজায় খারাপ। বড়ি নিয়ে নড়তে পারে না, কিন্তু গাড়িতে বসিয়েছে 5 জন মানুষ। তার ভুঁড়ির প্রশস্ততা একটা সিট দখল করেছে, তার পরও পাশে 2 জন বসিয়েছে। সেদিকে খেয়াল নেই রামিমের। একবার তিন্নির কথা ভাবতে শুরু করলে আর বাইরের পৃথিবীর কথা মনে থাকে না তার। কথা অনুযায়ী জিরু বাবা এসেছে রামিমের মামা বাড়ি। বেশ হাঁক ডেকে বলে চলেছে তাদের সংসারের উন্নতি আসতে চলেছে, ভালো কিছু হবে আজ। বড় মামা বড় মামি বাইরে এসে দেখবে এসব। তার কিছুক্ষণ পরেই রন্টি মামা, রামিম, তিথি বাড়িতে প্রবেশ করবে এমনটাই প্ল্যান করা। প্ল্যান মতো সবকিছু হলেও বড় মামাকে কিছুতেই মানানো গেল না রন্টু মামার বিয়ের ব্যাপারটা। ঝর্ণা ইসলাম ওরফে ছোট মামি আর রন্টি মামাকে নিয়ে নিজের বাড়িতে ফিরল রামিম। মা আর বোন, এই 2 জন মানুষ সব সময় দুর্বল। রামিম দেখলো তার মা বেশ খুশি হয়েছেন রন্টু মামার বউকে দেখে। রুমে এসে ঘুমালো রামিম। আপাতত কদিন এখানেই থাকবে রন্টু মামা। নিচতলায় একটা রুম সবসময় ফাঁকা থাকে, সেখানে তাদের ব্যবস্থা করে দিয়েছেন নাজনীন বেগম। রামিম স্বপ্নে দেখে তন্নিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে সে। ছোটখাটো একটা সংসার, প্রচুর ভালোবাসাবাসী। ছোট্ট একটা ঘর, জানালার পাশে কয়েকটা রজনীগন্ধা ফুলের গাছ, টিনের চালে কয়েকটা ফুটো, সেখান দিয়ে সূর্যের আলো গোলাকার হয়ে রুমে ঢুকে ছড়িয়ে যায়। বর্ষাকালে টুপটাপ পানি পড়ে ছিদ্র দিয়ে, ছোট ছোট সীসার কলস দেওয়া ফুটোর নিচে। টুপটাপ শব্দ হচ্ছে। রামিম তিনি ঘুমিয়ে আছে একে অপরকে জড়িয়ে। হঠাৎ কয়েক ফোঁটা পানি রামিমের মুখের উপর পড়ল। ঘুম ভেঙে গেল রামিমের। বাস্তবেও ঘুম ভেঙে গেছে। রামিম ভাবে, পালিয়ে গেলে কেমন হয়? চলে গেলাম এই শহর থেকে দূরে, বহু দূরে। শহর পেরিয়ে আরেকটা শহর, তারপর আরেকটা, এভাবে যেতে যেতে একটা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম পড়বে, সেখানে 2 জনে থাকবো। পালিয়ে গেলে কেমন হয়? চলে গেল এই শহর থেকে দূরে, বহু দূরে। শহর পেরিয়ে আরেকটা শহর, তারপর আরেকটা, এভাবে যেতে যেতে একটা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম পড়বে, সেখানে 2 জনে থাকবে। কয়েকদিন কেটে যায়। রন্টু মিয়াকে মেনে নিয়েছে বাড়ির লোকজন। মেনে না নিয়ে কি করবে? বয়স তো কম হয়নি। এখন বিয়ে না করলে কখন করবে? জিরু বাবাকে 500 টাকার 2টা নোট দিয়ে এসেছে রন্টু। ইদানিং কামরুল সাহেব একটু বেশি টেনশনে আছেন বলে মনে হচ্ছে নাজনীন বেগমের। কথা বলে না, চুপচাপ থাকে। এসব দেখে নাজনীন বেগম আর চুপ থাকতে পারে না। কি হয়েছে তোমার? কিছু না। তাহলে এমন চুপচাপ? তুমিও তো কথা বলো না। আমি কি দেওয়ালের সাথে কথা বলবো নাকি চেয়ার টেবিলের সাথে? আগে বলবে তো। আমি তো রাগ করে বলিনি, তাই বলে তুমিও বলবে না? বুঝলে নাজু, ছেলে মেয়েকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, উল্টাপাল্টা কিছু না করে বসে। আমি বলছিলাম কি, তিন্নিকে বউ করে রেখে দিই, আমাদের কাছেই থাকলো মেয়েটা। তুমি ভেবে বলছো? এটা হয় না, বুঝলে? সমাজ বলে একটা জিনিস আছে। ছেলেটাকে দেখেছো? সবার আগে ছেলে মেয়ের সুখ, তারপর বাকি সব। তুমি বুঝবে না নাজু, বুঝলে এই কথা বলতে না। নাজনীন বেগম শুয়ে পড়ে। যে বোঝার চেষ্টাও করবে না তাকে বুঝিয়ে কি লাভ? মাঝরাতে তিনি রামিমের রুমে আসে। রামিম চোখ ডলতে ডলতে দরজা খুলে দেয়। তিনি চোখ তুলে তাকাতে পারে না রামিমের দিকে। রামিম প্রশ্ন করে,
ইদানিং এত রাতে আমার রুমে কেন আসিস? তিনি কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে রামিমের দিকে। হা করে কি দেখছিস? কিছু না, তোর নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। আমার শরীরে তো কবেই ভালো হয়ে গেছে। ও, তাহলে হয়তো ভুল দেখেছি, তুই ঘুমা। তিনি রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই রামিম হাত ধরে ফেলে তিন্নির। তিনি একবার বল না ভালোবাসি। আমি এই সমাজ, এই দেয়াল, সব নিয়ম ভেঙে ফেলবো। তিনি আজও জবাব দেয় না, হাত ছাড়িয়ে নেয়। রামিম আবারও টান মেরিয়ে বুকে জড়িয়ে নেয় তিন্নিকে। দোতলায় এত রাতে কেউ আসে না, তাই ভয় পায় না রামিম। ঠোঁটের নিচে আঙ্গুল রাখে তিন্নির, একটা হাত কানের নিচ দিয়ে গলা ছুঁয়ে যায়। তিনি গরম নিঃশ্বাসটা অনেকদিন পর অনুভব করে রামিম। তিনি ছাড়িয়ে নিতে পারেন না নিজেকে। ঠোঁটের খুব কাছাকাছি এসে রামিম থেমে যায়, কানের কাছে মুখটা নিয়ে বলে, তুই আমাকে বিয়ে না করলে রামিম মরে যাবে তিন্নি, তুই দেখে নিস। তিনি ছলছল চোখে তাকায় রামিমের দিকে। অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না, আর চোখের পানিও না। এজন্য রাগ ভালো লাগে, কাঁদলেও কেউ দেখতে পায় না। বিষণ্ণতাগুলো অন্ধকারেই চাপা পড়ে থাকে। পাত্রপক্ষ আবারও দেখতে এসেছে তিন্নিকে। কয়েকটা ছেলে ভালো ছিল, তবে তিন্নিকে বিয়ে করে অস্ট্রেলিয়া নিয়ে যাবে সেজন্য মানা করে দিয়েছেন কামরুল সাহেব। এবারে ছেলেটা বেশ ভালো। তিথি এসে তিন্নিকে সাজিয়ে দিয়েছে। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো, নাম কবির, বিএসসি ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে, বেতনও ভালো, বয়সও কম। এবার আর কোনো সমস্যা নেই। ছেলে পক্ষ দেখে চলে যায়। কামরুল সাহেব কিছুটা খুশি। মিষ্টি হাতে রামিমের রুমে ঢুকে। রামিম শুয়ে শুয়ে বই পড়ছিল। কামরুল সাহেব বলল, রামিম নে মিষ্টি খা। রামিম সরাসরি উত্তর দেয়, তোমাদের খুশির খবর, তোমরা মিষ্টি খাও, আমার মিষ্টি খাওয়ার কোনো কারণ নেই। রামিম, তিন্নির বিয়ে ঠিক হয়ে গেছে। আশা করি কোনো ঝামেলা করবি না তুই। যদি করিস তবে আমার মরা মুখ দেখতে হবে তোকে। পারবি তো বাবার লাশ কাঁধে তুলতে? রামিম থমকে যায়। কামরুল সাহেব চলে যেতেই দরজা আটকে কাঁদতে থাকে রামিম। এছাড়া আর কি করার আছে তার? কামরুল সাহেব খুব কঠিন একটা চাল চেলেছেন। পাকা খেলোয়াড়রা কখনো কাঁচা চাল চালে না। কামরুল সাহেব জানেন এবার আর রামিম কোনো সমস্যা করবে না। রামিমের এবার আর কিছু করার নেই। ইট সিমেন্টের দেওয়ালে এবার পাথর দিয়ে আরেকটা বাঁধন দেওয়া হয়েছে। হাতুড়ি দিয়ে সেটা ভাঙা সম্ভব না। তিনি রুমে এসে রামিমকে হুট করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রামিম আজ শক্ত করে জড়িয়ে ধরে না, ছাড়িয়ে নেয় নিজেকে। তিনি অবাক চোখে দেখে রামিমকে। ছেলে ভালো, তোকে অনেক ভালো রাখবে, বিয়েটা করে নিস। তিনি ফুপিয়ে কাঁদে, কথা বলতে পারে না। রাত হয়, রুমে আলো নিভে যায়। পাশাপাশি রুম দুটোর মাঝখানে একটি দেওয়াল, লম্বা খাড়া একটি দেওয়াল। দুপাশে কাঁদছে দুজন, তবুও কেউ বলবে না ভালোবাসি। কান্নার পানি বরফ ঠান্ডা হলে হয়তো ওপাশে জন বুঝতে পারত সে কাছে। সকাল, একটা অনিন্দ সুন্দর সকাল। গরমকাল, কুয়াশা নেই, ঠান্ডাও নেই। মাথার উপর বৈদ্যুতিক পাখা ঘুরছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে রুমে। ঘুম ভেঙে যায় তিন্নির। মেয়েটা এ বাড়িতে সবচেয়ে বেশি অসহায়। রামিম তবুও তিন্নিকে বলতে পারে সে তাকে ভালোবাসে, কিন্তু তিন্নির হাত পা বাঁধা, সাথে মুখটাও। সে বলতেও পারে না নিজের মনের অব্যক্ত কথাগুলো। কেটে যায় আরো কিছুদিন। তিন্নির বিয়ের দিন ঘনিয়ে আসছে। রামিম ছেলেটা অসহায়ের মতো শুধু তাকিয়ে দেখে তিন্নিকে। কান্না মিশ্রিত চোখে গলা ভারী করে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটে টান দেওয়া ছাড়া কিছু করার নেই তার। মানুষ মাঝে মাঝে কিছু পরিস্থিতিতে পড়ে যেখানে দুইটা উপায় থাকে। একটা হলো পারবো না, আরেকটা তুই করিস না। তুই করিস না কথাটা অনেক বড় একটা শর্তের বিনিময়ে হয়। এমন একটা কথা যেটাকে অমান্য করা যায় না। অমান্য করলে কয়েকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। এর থেকে নিজের কষ্টটা মেনে নেওয়াটাই উত্তম মনে করে মানব জাতি। তবে বিবেকহীনরা অন্য দলে, তারা একবার যা ভাবে তা করবেই। ছাদে দাঁড়িয়ে আছে তিথি আর রামিম। তিথি একটা কথা বলেছে রামিমকে, খুব ছোট্ট একটি কথা, তবে কথাটার প্রতিক্রিয়া থেকে যাবে সারা জীবন। কখনো হয়তো ক্ষত হয়ে জ্বলবে, আবার কখনো আগুন হয়ে পোড়াবে, কখনো বা বরফ শীতল অনুভূতি দিবে। রামিম জানে না কোনটা হবে, তবে রামিমের উত্তর একটাই, তিন্নি ছাড়া আমার জীবনে কেউ আসবে না। তিথি আজ কান্না করে না, হাস্যোজ্জ্বল একটা মুখ নিয়ে মনে মনে বলে, রামিম, তুই সত্যিই তিন্নিকে ভালোবাসিস? আমি তোর কেউ না। তিথি চলে যায়। কিছু গল্পের সমাপ্তি এভাবেই হয়ে যায়। কিছু গল্প থেকে যায়, জ্বালায়, পোড়ায়, কাদায়, ভাবায়, আবার হাসায়। কখনো কখনো এমন মনে হয় যে একটা কিডনি নেই, বাম পাশটা খালি। কখনো বা মনে হয় আমার হৃৎপিণ্ড ডান পাশে।
এরকম হাজারো ভাবনায় কল্পনায় থেকে যায় কিছু গল্প। রামিম দুদিন হলো বাসায় ফিরে না। শিহাবের বাড়ি থাকে। শিহাব রামিমের বন্ধু। বাড়ি না ফেরার কারণ নিশ্চয়ই অজানা নয় কারোরই। রামিমের এত কোলাহল ভালো লাগে না। এত মানুষজন, এত ভিড়, কেন এত মানুষ বাড়িতে? তিন্নির গায়ে হলুদ আজ, কাল বিয়ে। এত তাড়াতাড়ি যে বিয়ের ডেট পড়ে যাবে সেটা কেউ ভাবেনি। তবে তিন্নিকে তাদের এতটাই পছন্দ হয়েছে যে এই এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা। কামরুল সাহেব খোঁজ নিয়ে শিহাবদের বাড়িতে আসেন। রামিম চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছিল। কামরুল সাহেব রুমে প্রবেশ করেন। রামিম অবাক হয় না, সিগারেটও ফেলে না। কেউ আসেনি এমন একটা ভাব নেয় রামিম। কামরুল সাহেব রাগান্বিত হয়ে দ্বিতীয়বারের মতো রামিমের গায়ে হাত তুলেন। চর খেয়ে চোখ থেকে চশমাটা খুলে মেঝেতে পড়ে গেছে। রামিম মুচকি হেসে কামরুল সাহেবের পিছু পিছু যায়। সে জানেও না কেন মারল, সিগারেট খাওয়ায় নাকি বাসায় না যাওয়ায়। অবশ্য বাসায় না থাকলে তারই ভালো, এমনটাই ভাবে রামিম। রামিম পিছু পিছু হাঁটে আর মনে মনে ভাবে, আমি তোমার কথা রাখবো বাবা। বাহ, বাড়িটা তো বেশ ভালোই সাজিয়েছে। আজ রামিম তিন্নির বিয়ে হলে কতই না ভালো হতো। দুজনেই আজ হাসত, একে অপরকে দৌড়ে হলুদ মাখাতো। কখনো আলাদা হতে হতো না তাদের। আগের নিয়মেই চলতো তাদের বৈবাহিক জীবন। কেউ কাউকে ওগো শুনছো ডাকতো না, ডাকতো রামিম এদিকে আয়তো। রামিম হয়তো রাগ করে ঝগড়া করতো না। তিনি ভুল করলে চুল টেনে দৌড় দিত। দুটো বাচ্চা সবসময় বাচ্চাই থেকে যেত। কিন্তু আজ বুকে কষ্ট চেপে হাসি মুখে দেখতে হচ্ছে তিন্নির বিয়ের কাজ। কারণ সমাজ কি বলবে। রামিম বাসায় আসার পর আর বাইরে বের হয়নি। ধোয়ায় কেসে উঠে রামিম, দম বন্ধ হয়ে আসে তার। জানালা খুলে বিছানায় গায়ে দিয়ে দেয়। কয়েক মুহূর্ত পরেই ঘুম। তিন্নি পাশে বসে আছে, কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলেছে। গায়ে থেকে হলুদের গন্ধ আসছে। মাদকতা আবারও কাজ করছে রামিমের। নাজমিন বেগম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছেন। দরজার পাশে কামরুল সাহেব। পানির মগ আর বালতি নিয়ে রহিমা কাকি বসে আছে। টুনি এ ঘরে আসবে না, তার আবার অসুস্থ মানুষের অ্যালার্জি। বাকি শুধু রোস্তম মিয়া, সেও এসে যাবে কিছুক্ষণের মধ্যেই, তাহলেই পরিপূর্ণ। রামিম চোখ খুলে তিন্নিকে দেখে, আবার চোখ বন্ধ করে ফেলে। তিন্নি মেয়েটা বলতে গিয়েও বলতে পারে না, বাবা আমি রামিমের সাথে থাকতে চাই, ওকে বিয়ে করতে চাই। মনে মনে। রামিম কিন্তু ঠিকই বলেছিল, কেউ মানেনি, না তিন্নি না কামরুল সাহেব। মানিয়ে নেওয়াটাই ভালো। তবে রামিমের কি হবে? ছেলেটার কষ্টে সবচেয়ে বেশি কষ্ট পায় তিন্নি। একবার কি বলা যায় না, রামিম তোকে অনেক ভালোবাসি, তোর থেকেও বেশি, নিজের থেকেও বেশি। রামিম ঘুমের ঘোরে বলে ওঠে, তিন্নি চল পালাই, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার না হলে আমার জীবন বৃথা। তিনি শব্দ করে কাঁদে। কামরুল সাহেব দরজা ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ান। রহিমা কাকি আঁচলে মুখ ঢেকে বেরিয়ে যান। নাজনীন বেগমও চলে যায়। এই সময়টা একান্তই দুজনের। তিনি সহ্য করতে পারে না। কয়েক ফোঁটা পানি গাল বেয়ে রামিমের ঠোঁটের ওপর এসে পড়ে। নোনা পানির স্বাদ পায় রামিম। তবে সে গভীর ঘুমে আচ্ছন্ন। এসবের কিছু মনে থাকবে না তার। যদি ঘুমিয়েও মানুষ দেখতে পেত, তবে লুকানোর কিছু থাকতো না। আপন মানুষটা যে তার মুখের দিকে তাকিয়ে চোখে জল ফেলছে সেটা জানা যেত। মাথার পাশে বসে কান্না করার চাইতেও মনে হয় ভালোবাসি বলাটা বেশি সহজ ছিল। শুধু রামিম, তিনি নয়, ভালো নেই এই পরিবারের কেউই। নেই হাসি ঠাট্টা আনন্দ, কোনোটাই নেই। মানুষগুলো কেমন যেন মৃত। এই মানুষগুলোর আচরণে পরিবর্তন এসেছে টুনিরও। আগের মেয়েটা অনেক দুষ্টুমি করত, এখন গম্ভীর থাকে। আসলে ছোটরা বড়দের দেখে শিখে। এই মেয়েটাই হয়তো বড় হয়ে একদিন বলবে, প্রেম ভালোবাসা ভালো না, এসব করলে মানুষ মারা যায়, বাইরেও ভেতরেও। তারপর চশমাটা খুলে আড়ালে চোখ মুছে ভাবে রামিম আর তিন্নির কথা। বড় আজব লাগে তাই না? পৃথিবীর নিয়মই এটা। না পৃথিবী না প্রকৃতি। রামিমের ঘুম ভাঙে, উঠে বসে সে। রুমটাতে একটা বাজে রকমের গন্ধ আসছে, সহ্য হচ্ছে না। তবে খানিক পরেই বুঝতে পারল তার মুখ থেকে বেরোচ্ছে গন্ধটা। মাথা ঝিমঝিম করা গন্ধ, মাদকতার গন্ধ এমনই। পাশে বসে দেখে তিন্নি পাশে বিছানায় মাথা রেখে আটশো অবস্থায় ঘুমিয়ে আছে। মেয়েটা তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। এই গন্ধ কিভাবে সহ্য করছে কে জানে। রামিম রুম স্প্রে মেরে তিন্নির গালে হাত রাখে। একটা চুমু আজ খেতেই হবে, নইলে ইচ্ছেটা অপূর্ণ থেকে যাবে রামিমের।
যদিও অবৈধ, তবে বৈধ কিছু তো কেউ মানল না, এটুকুতে ক্ষতি কি? রামিম তিন্নির কপালে একটা চুমু খায়, দীর্ঘ একটা চুমু। দম নেয় না রামিম, শ্বাস বন্ধ করে রাখে আর ভাবে যদি এভাবে মৃত্যু হয়ে যেত তবে কতই না ভালো হতো। দম ফুরিয়ে যায়, না চাইলেও নিঃশ্বাস নেওয়া হয়, অথচ এভাবে শ্বাস বন্ধ করে শেষ নিঃশ্বাসটা ফেলতে পারলে সব দুঃখ ঘুচে যেত। রামিম ব্রাশ হাতে নেয়, আরেকবার তিন্নির দিকে তাকিয়ে মুচকি হাসে। এ হাসি আনন্দের নয়, শত বেদনা মিশ্রিত না পাওয়ার হাসি। এ হাসি বিজয়ের নয়, কিছু মানুষের মন রক্ষার্থে পরাজয় স্বীকার করার হাসি। ওয়াশরুমে যেতে তিন্নি চোখ মুছে, ঘুমোয়নি সে, জেগেই ছিল। ভালোবাসাটা মিথ্যে নয়, মিথ্যে এই সমাজের নিয়ম। দুটো মানুষ এতটা ভালোবাসে নিজেদের, কিন্তু সমাজ বলে ভাই বোনের আবার ভালোবাসে কিসের? পৃথিবী ধ্বংসের সময় হয়েছে, নইলে কি এসব দেখতে হয়? কিন্তু পৃথিবীতেই যে অহরহ পরকীয়া হচ্ছে। একজনের বউ 10 জনের সাথে সম্পর্ক করছে, আবার একজনের স্বামীও কত মেয়ের সাথে সম্পর্কে আবদ্ধ হচ্ছে। সমাজে এটা নিষিদ্ধ নয়, গোপনে সবই চলছে। আর এদিকে ভাই বোন না হওয়া সত্ত্বেও দুটো মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সাজাটা দেওয়া হচ্ছে। তিন্নি মেয়েটার খুব ইচ্ছে হচ্ছে রামিমকে নিয়ে পালানোর। কাল বিয়ে, আজ এসব চিন্তা ভাবনা কোনোভাবেই মাথা থেকে নামাতে পারছে না তিন্নি। মায়া বেড়ে গেছে ছেলেটার প্রতি। তিনি ভাবে শেষ মুহূর্তে একটা অলৌকিক কিছু হোক, মিলে যাক দুজনে। রাত হয়েছে, বাড়ি ভর্তি মেহমান। নিচে সবাই আড্ডা দিচ্ছে, কত আনন্দ করছে সবাই। কামরুল সাহেবকে দোতলা থেকে লক্ষ্য করে রামিম, সেও অনেক খুশি। সব খুশি মাটি করে দিয়ে তিন্নিকে নিয়ে পালাবে না সে। এ পরিবারে হাসি খুশিটা বজায় থাকুক, রামিম না হয় সবার হাসির কারণ হয়ে নিজে কেটে যাবে। তবে এ বাড়িতে কয়েকজন মানুষের মুখে হাসি নেই, রোস্তম মিয়া, নাজনীন বেগম আর রহিমা কাকি। তিন্নির তো ভীষণ ব্যস্ততা, শাড়ি গয়না আর নানা রকম জিনিস নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে। এত মানুষের মাঝেও রামিম আজ একা, এটাই একাকিত্ব। আশেপাশে পুরো পৃথিবী থাকতেও যখন মনে হয় আমি একা, আসলে এটা একাকিত্ব। খালাতো ভাই বোনেরা এসেছে, রামিমকে জোর করে ছাদে নিয়ে গেল। মদ্যপান এ বাড়িতে নিষিদ্ধ নয়। কোনো বড় অনুষ্ঠানের সময় বিলেত থেকে আনানো হয় কয়েক বোতল মদ। এবারও এসেছে, তারই 2 বোতল নিয়ে ছাদের গেট লাগিয়ে দিল শোভন, অনিক, রাহাত। এই ছেলে 3টাকে রামিমের খুব একটা পছন্দ না, তবে আজ বড় আপন মনে হচ্ছে। ওরা 3 জনে 1 বোতল খুলে, রামিম একটা খুলে। শোভন অবাক না হয়ে পারে না। আগের বার যখন এসেছিল তখন হাফ গ্লাস খাওয়ার পরেই পড়ে গিয়েছিল রামিম, আজ পুরো বোতল খুলে নিল। ওসব ভাবনার সময় নেই, নেশা জিনিস সামনে রেখে এত কিছু ভাবতে হয় না। সব ভাবনা দূর করার জন্যই তো এসব। গুড়গুড় করে মেঘ ডাকে, হঠাৎ বৃষ্টি নামলে ভালোই হয়। রামিম ছেলেটা চোখের পানি কেউ দেখবে না। মাথা ভারী হয়ে আসে 4 জনের। ছাদে 4 হাত পা ছড়িয়ে 4 জন চারদিকে শুয়ে আছে, আর মনের অব্যক্ত কথাগুলো গড়গড় করে বলে যাচ্ছে এক একজন। নেশার ঘরে মানুষ সত্য কথা বলে, তবে সকাল হলে এসব কিছু কারোরই মনে থাকে না। সকাল হয়, রন্টি মামা বসা হয়ে এসেছে। রামিম আরেকবার কামরুল সাহেবের দরজায় কড়া নাড়ে। হাসি মুখে দরজা খুলে দেয় কামরুল সাহেব। কিছু লাগবে বাবা? হ্যাঁ বল। আমার তিন্নিকেই চাই। পা ধরে ফেলে রামিম। আজ না হলে কোনোদিন নয়। বাবা, 2টা মানুষের জীবন নষ্ট করে দিও না। তিন্নি কখনো ভালো থাকবে না আমাকে ছাড়া। কামরুল সাহেব রাগান্বিত কণ্ঠে জবাব দেয়। তিন্নি কখন বলেছে তোকে ও আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে আর সুখেই থাকবে? তিন্নি বলেনি তবে? পা ছাড়, এটা কখনো সম্ভব না। তিনি এসে দাঁড়ায় কামরুল সাহেবের পাশে, সেও জবাব দেয়। রামিম, এসব পাগলামি করে লাভ নেই। আমি তোকে ভাইয়ের মতোই দেখেছি সব সময়। বিয়েটা ভাঙিস না, আমি হাত জোর করছি তোর কাছে। অবাক হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না রামিমের, যার জন্য নিজের আত্মসম্মান যে সব ভুলে এসে দাঁড়ালো। সেই বলল ভাইয়ের মতো দেখে, আর কিছু বলার থাকতে পারে না তার। তিনি বেশিক্ষণ দাঁড়ায়নি সেখানে, কথাটা বলেই রুমে চলে গেছে। আজ কান্না করার উপায় নেই, বাড়ি ভর্তি মানুষ। কিছুক্ষণ পর হয়তো ছেলেপক্ষে লোকও চলে আসবে। হতে পারে কিছু মানুষের জীবনের সমাপ্তি আজই। হঠাৎ করে এই বাড়িটা হইচয়ে মেতে উঠল। সাউন্ড বক্সের সাউন্ডটা আরো বেড়ে গেল। সবাই দৌড়ে গেল গেটের সামনে। ছেলেপক্ষের লোক চলে এসছে। কামরুল সাহেব এতটা অবুঝ নয়। তিনিও যে রামিমকে চায় সেটা তার অজানা নয়, তবুও সে কিছু বলছে না। এখন আর সময় নেই, বিয়েটা হতেই হবে, নইলে যে মান সম্মান কিছুই থাকবে না তার।
ওদিকে মানতে কষ্ট হলেও সত্যি তিনি কাঁদছে না। তার কান্না পাচ্ছে ভীষণ, তবুও কাঁদছে না। এত সুন্দর করে সেজেছে সে, সব নষ্ট হয়ে যাবে যে। আসলেই মেয়ে মানুষকে বোঝা কঠিন। রামিম শেষবারের মতো তিন্নির রুমে আসে। চোখের দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় তিন্নি। তিন্নি, বল। চল পালাই, কেউ মেনে নিবে না আমাদের। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, কেন এমন করছিস? রামিম, আমি তোকে ভালোবাসি না। এই পরিবারে শুধু আমি আব্বুকেই ভালোবাসি, তার কথা অমান্য করতে পারবো না আমি। তিন্নি, আমি কথাটা শেষ করতে দেয় না তিন্নি রামিমকে, বের হয়ে যেতে বলে। অসহায়ের মতো রামিম তাকায় তিন্নির দিকে। আজ সে ব্যর্থ। কারোর কাছে মূল্য নেই রামিমের ভালোবাসার। না বুঝলো কামরুল সাহেব, না বুঝলো তিন্নি। তবে থেকে কি হবে? পৃথিবীতে তার আপন বলতে পরিবারের লোকগুলাই, তারা সবাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ কি বুঝছে না রামিমের অনেক কষ্ট হচ্ছে? দরজার পাশে দাঁড়িয়ে কামরুল সাহেব তাদের কথোপকথন শুনেন, তবুও সে তার সিদ্ধান্তে অটল। দুইটা মানুষ যে কিভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই তার, শুধু বাইরেটা ঝলমল করছে সেটাই দেখছেন তিনি। বিয়ের কাজ চলছে, আশেপাশে অনেক মানুষ, কিন্তু তিনি চোখজোড়া একজনকেই খুঁজে চলেছে। কিন্তু রামিম তো নেই। সে তো এতটাও শক্ত নয়, সে নিজের চোখে দেখতে পারবে না তিন্নির বিয়ে। মেয়েটাকে বড্ড ভালোবাসে যে রামিম। রামিম কোথায় তা কেউ জানে না, স্বয়ং লেখকও জানে না। এ সময় কামরুল সাহেবের মনে কি চলছে কে জানে। তবে তিন্নির চোখ ঝাপসা হয়ে আসছে। সে বারবার তাকাচ্ছে এদিক ওদিক, কোথাও রামিম নেই। কাজী সাহেব এসেছেন বিয়ে পড়াতে, বারবার বলছেন কবুল বলতে, সেদিকে তিন্নির কোনো প্রক্ষেপ নেই। চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতিগুলো, মনে পড়ে যায় রামিমের কথাগুলো। উঠে দাঁড়ায় তিন্নি। বিয়েটা করছে না সে। কামরুল সাহেবের সামনে গিয়ে বলে, বাবা, আমি বিয়েটা করতে পারলাম না, এর চাইতে যে মরে যাওয়াই ভালো। কামরুল সাহেব কিছু বলে না, তবে সে নিজেও জানে না কেন জানি তার ঠোঁটের কোণে অস্ফুট একটা হাসি চলে আসে। তিনি দৌড়ায় রামিমের ঘরে। বাইরে থেকে দরজা নক করে তিনি, দরজা খুলে না। ধাক্কা দিতে দরজা খুলে যায়, তবে ঘরে রামিম নেই। বিছানার উপর পড়ে আছে একটা চিরকুট। তিনি বিছানায় বসে চিরকুটটা হাতে নেয়। ওদিকে বাড়ির হইচই থেমে গেছে। ছেলে পক্ষের লোকজন রাগ করে নানান কথা বলে চলে যাচ্ছে। যাবেই বা না কেন? এত কিছুর পর মেয়ে বলল বিয়ে করবে না। হঠাৎ তিন্নির বুক কেঁপে ওঠে, হাত থেকে কাগজটা পড়ে যায়। দরজার পাশে এসে দাঁড়ায় কামরুল সাহেব। তিনি আপাতত কোনো কথা বলছেন না, তবে বুঝতে পারছেন সবই। তিনি খুশি, কারণ অনেক ভাবার পর তিনি বুঝতে পেরেছেন রামিম আর তিন্নি দুজন দুজনের পরিপূরক। এরা একে অপরকে ছাড়া কেউ ভালো থাকতে পারবে না। কি আসে যায় সমাজে কি বলল তাতে? বাঁচবেই আর কয়দিন। ছেলে মেয়ের মুখে যদি হাসি নাই দেখতে পেল, তবে কিসের ভালো থাকা এই পৃথিবীতে? তিনি থম মেরে বসে আছে, কোনো কথা বলছে না। কামরুল সাহেব চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করেন। প্রিয় বাবা, আশা করি ভালো আছো। অবশ্য তোমার ভালো থাকার জন্যই আমি চলে যাচ্ছি। আমি জানি এতক্ষণে তিন্নির বিয়েটা হয়ে গেছে। তুমি এবার খুশি তো বাবা? জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলিনি আমি। তবে তুমি কখন আমাকে আদর করনি? সারাটা জীবন আমাকে অবজ্ঞা করে গেছো। মনে আছে তোমার? তুমি তিন্নিকে কোলে করে নিয়ে স্কুলে যেতে, আমি পাশে তোমার শার্টের কোনায় চোখ মুছতাম। তোমার হাতের আঙ্গুল ধরেও কোনোদিন স্কুলে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। বাবা, মনে পড়ে কি তুমি রোজ খাবার টেবিলে বসে তিন্নিকে খাইয়ে দিতে? জানো, আমারও খুব ইচ্ছা হতো তোমার হাতে খাবো, কিন্তু সেটাও কোনোদিন হয়ে ওঠেনি। আমি অসহায়ের মতো শুধু চেয়ে দেখতাম। তখন এত কিছু বুঝতাম না, তবে এটুকু বুঝতাম তোমার আমাকে পছন্দ না। তুমি রোজ অফিস থেকে ফেরার সময় তিন্নির জন্য চকলেট আনতে, কই কোনোদিন তো আমাকে চকলেট দাওনি। কখনো তো অফিস থেকে ফিরে আমাকে কোলে তুলে একটা চুমু খাওনি। সবসময় তিন্নিকে আদর করেছো। আমি ওর আশেপাশে থাকতাম যাতে আমাকেও একটু আদর করো। কি দোষ ছিল আমার বাবা? কেন এমন করতে? তারপর একটু বড় হলাম, বুঝতে শিখলাম তোমার আমাকে পছন্দ নয়। আমি তোমার থেকে দূরে থাকতাম। তখনও কষ্ট হতো, কখনো মুখ ফুটে বলতে পারিনি। আজ বললাম, কারণ এটাই শেষ কথা। বাবা, এত কিছুর পরও না আমি তোমাকে ভালোবাসতাম, তাই তিন্নির ব্যাপারটা বলেছিলাম তোমাকে। ভেবেছিলাম হয়তো এই ইচ্ছাটা পূরণ করবে। আর তিন্নি, তোর হয়তো বিয়ে হয়ে গেছে। যাই হোক, তোকে অনেকটা ভালোবাসতাম। মনে পড়ে একদিন স্কুল থেকে আসার সময় তোর পায়ে কাঁটা বিঁধেছিল। আমি সেদিন নিজের পা ব্লেড দিয়ে কেটে তোর সাথে খুঁড়িয়ে হেঁটেছিলাম। তোর কাছে কাছে থাকতাম সবসময়, কারণ তোকে আমি ভালোবাসতাম। কখনো বলা হয়নি, তবে বাসতাম। তুই আর বাবা
দুজনের কাছেই গিয়েছি আমি, কেউ বুঝিসনি আমার কষ্টটা। তুইও স্বার্থপরের মতো একা করে ফেললি আমাকে। যাই হোক, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর পারলে পাগলটাকে ভুলিস না। আমি কোথায় যাচ্ছি জানি না, হয়তো এটাই এই পৃথিবীতে আমার শেষ দিন। তবে এটুকু বলতে পারি, আমি মরে গেলে আমার লাশটাও ওই কামরুল সাহেব দেখতে পাবেন না। তার কাছে মান সম্মানটাই সবার আগে। আম্মুকে দেখে রাখিস, আর টুনিকে পড়ালেখা করাবি, ওকে উকিল বানাবি। আমার শেষ আবদারটা রাখিস। জানি এখন আর ভালোবাসি বলার অধিকারটা নেই, তবুও বললাম ভালোবাসি। আপাতত পরিবেশ শান্ত। কামরুল সাহেব আজ কাঁদবেন, বেশ আয়োজন করেই কাঁদবেন। তিনি মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নাজনীন বেগম শব্দ করে কান্না করছেন। এ বাড়িতে আর কোনো দিন সুখ আসবে না। বাড়িটা আজ মরে গেল। রামিম চলে গেছে 2 বছর হলো। তিনি এখনো দরজার পাশে বসে থাকে রামিম ফিরবে বলে। সত্যি কি ফিরবে? ছেলেটাকে হারিয়ে কামরুল সাহেব ভালো থাকতে পারেননি। মেয়েটারও এই অবস্থা দেখে তিনি আর নিতে পারেন না। তারও ইচ্ছে হয় মাঝে মাঝে সবাইকে ছেড়ে চলে যেতে। এই পরিবারটাকে নিজে হাতে হত্যা করেছেন তিনি। তিনি রোজ কল্পনায় ভাবে রামিম আসবে, এসে দরজা নক করবে, সে খুলে দিতে তিন্নিকে জড়িয়ে ধরবে রামিম। রাত হলে লাইট জ্বালিয়ে ঘুমানোর অপরাধে কান মলে দিবে। খাবার টেবিলে বসে পা ছোঁয়াছুঁয়ির প্রতিযোগিতা হবে। বিকেল হলে ছাদে বসে আড্ডা দেওয়া হবে। আর একটা মেয়ে হবে তাদের, নাম হবে সুকন্যা। মেয়েটাকে নিয়ে প্রথম রামিম যাবে জিরু বাবার কাছে। তিনি কিছুটা রাগ করবে, তবে আবার রাগ কমে যাবে মেয়েটার হাসিতে। রাত হলে মেয়েটাকে পাশে রেখে মেয়ের বাবার বুকে মাথা রেখে ঘুমাবে তিনি। এরকম শত কল্পনায় তার দিন কাটে। রামিম আসবে, অবশ্যই একদিন আসবে। সত্যি কি আসবে, নাকি দেওয়াল ভাঙতে না পেরে দেওয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে রামিম? হয়তো রামিম আসবে, হয়তো না। এই গল্পের সমাপ্তি স্বয়ং লেখকও জানেন না। কিছু গল্প চলতে থাকুক এভাবেই। আমি কে সমাপ্তি লেখার? 2টা বছর পার হয়ে গেছে, রামিম আর ফিরেনি। ঘরে আর কোনো আনন্দ হয়নি সেদিনের পর থেকে। তিনি এখনো অপেক্ষা করছে রামিমের জন্য। রামিম কি আসলেই বেঁচে আছে? কিছু ভালোবাসা সত্যি অপূর্ণ থেকে যায়। কিছু গল্প সত্যি আমাদের মনকে খারাপ বানিয়ে দেয়। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।